বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর সাথে সালমান রহমানের বৈঠক। সুশীল সমাজের সঙ্গে গণতন্ত্র মানবাধিকার নিয়ে আলোচনা। ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। কারো ওপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনার আশা করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয় অভিযোগ ব্যবসায়ীদের। খেলাপি ঋণ না কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, মদ বাণিজ্য প্রতিমন্ত্রী। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সহ অধিনায়ক তাসকিন। বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে গেল জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার রাতে তার গুলশান বাসভবনে কয়েক ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা জানান, র্যাবের স্যাংশন, লেবার রাইটস, শ্রম নীতি ও শ্রম আইন নিয়ে লুর সাথে কথা হয়েছে। একই সাথে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিদ্যুৎ খাতে নেপাল, ভুটানের সঙ্গে কানেক্টিভিটির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অর্থায়ন করতে চায় বলেও সাংবাদিকদের জানান সালমান এফ রহমান। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের পাশাপাশি বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে রাত 8টার দিকে সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে যোগ দিয়ে 11:15টায় বেরিয়ে যান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন, ইংরেজিতে যে কথাটা বলেছেন, দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি, এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। এদিকে গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ফিলিস্তিনে ইসরায়েলকে সমর্থনের অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে আসছে বলেও সুশীল সমাজকে জানিয়েছেন তিনি। 3 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেলা 11:30টায় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ডেস্কের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বিমানবন্দর থেকে মার্কিন দূতাবাসে যান ডোনাল্ড লু। সেখানে দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। দুপুরের পরে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে। সেখানে একে একে উপস্থিত হন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার সহ অন্যরা। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন 1.5 ঘন্টার বেশি সময়। পরে জলবায়ু বিষয়ক তরুণ নেতা সোহানুর রহমান বৈঠকের বিষয়ে কথা বলেন। মানবাধিকার নিয়েও আলোচনা হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, মিডিয়া যাতে কথা বলতে পারে, মানুষ যাতে মতামত প্রকাশ করতে পারে, সেই জায়গাগুলো আলোচনা হয়েছে। রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না। ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান বদল করছে বলেও ডোনাল্ড লু সুশীল সমাজের প্রতিনিধিদের জানান। আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। সো উনরাও বলেছেন যে উনিও চান না যে প্যালেস্টাইনি ঘটনাগুলো ঘটুক, এবং উনি বলেছেন যে ঐতিহাসিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে ইউএস সরকার তারা এই জায়গাগুলো থেকে সরে আসছে, সেখানটার নাগরিকরাও অনেক ধরনের প্রতিরোধ করছেন। সো ইউএস ওই জায়গা থেকে সে সরে আসতেছে। বুধবার পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব সহ অন্যদের সাথে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ। সরকার কাউকে দাওয়াত করে আনছে না। প্রশ্ন করেন ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির এত মাতামাতি কেন। ওবায়দুল কাদের বলেছেন, ওপরে ওপরে পাত্তা দেয় না বললেও বিএনপি তলে তলে আবার কি করছে তা বোঝা দেয়।
সব হারিয়ে দলটি এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। তাইমুর রশিদের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার কিছু নেই, এটি রুটিন আসা যাওয়া। লুর সফর নিয়ে বিএনপির ভূমিকা সন্দেহজনক বলে মত তার। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আবারও প্রশ্ন রাখেন, 15 বছর কেটে গেল, বিএনপির আন্দোলন কবে? ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। মেট্রো রেলে ভাড়ার উপর 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয়। জনবলের ঘাটতি সত্ত্বেও মহাসড়কে গতিসীমার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কঠোর থাকার চেষ্টা করবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি খাতের কিনারায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কারো ওপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে এমনটা আশা করে না বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলমান গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি নির্ধারণে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করছে বিএনপি। ধারাবাহিক এ আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব সহ দলের নেতারা বৈঠক করেন গণ অধিকার পরিষদের নেতাদের সাথে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এক দফা আন্দোলনের কথা স্মরণ করিয়ে নেতারা জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান তারা। আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। 63টি রাজনৈতিক দল নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করেছি। আজকেও আমরা আবার একই পর্যায়ে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা প্রণয়ন করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে সরকার, বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে তারা। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। বিরোধী নেতারা অভিযোগ করেন, দমন নীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে সরকার। পরবর্তী আন্দোলনে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দেশে ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয়, আমলাতান্ত্রিক জটিলতায় তৈরি হচ্ছে নানা বিড়ম্বনা, অভিযোগ ব্যবসায়ী নেতাদের। আর অর্থনীতিবিদরা বলেছেন, বাড়তি সুদের জন্য দেশে বাড়ছে ব্যবসার খরচ। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে কথা বলেন তারা। সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, খেলাপি ঋণ কমাতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সার্বিক অর্থনীতি। শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন থেকে ডলারের নানা জটিলতা, আমদানিতে কড়াকড়ি, অতিরিক্ত কর আরোপ, নতুন করে উচ্চ সুদহার সহ অনেকগুলো প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে ব্যবসায়ীদের।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD ও GIZ এর যৌথ উদ্যোগে ব্যবসা বাণিজ্যে বাধা বিষয়ক সেমিনারে ব্যবসা করতে গিয়ে নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যাগ ট্যাক্স আহরণক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। ইন্ডিয়াতে একবার একটা কোড দিতে হয়, ইম্পোর্ট কোড, ওটা থাকলেই সে সারা জীবনে আর কিছু করতে হয় না, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেল সে ইম্পোর্ট এবং এক্সপোর্টের হিসেবে। দ্যাটস অল, সারা জীবন আর নিতে হয় না, আর আমাদের প্রতি বছর নিতে হয়। মূল প্রবন্ধে এসব সমস্যা তুলে ধরে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, খেলাপি ঋণের কারণেই বাড়ছে ব্যাংকের সুদের হার, এতে প্রতিনিয়তই বাড়ছে ব্যবসার খরচ। ব্যাংকে যে বিপুল পরিমাণে যে অনাদায়ী ঋণ, এটা একটা বড় কারণে ব্যাংকের কস্ট বাড়িয়ে দিচ্ছে এবং সেই কস্টের দায়টা পড়ছে হলো ব্যবসায়ীদের উপরে। এসএবিকে আবার 1% সুপারভিশন ফি দিতে হয়, যেটা একটা বড় রকমের হেডেক। এমনি তার ব্যবসা ছোট, তার উপর তাকে নন ইন্টারেস্ট চার্জ দিতে হয়, যেটা ইজ কোয়াইট হাই, 1% অ্যাজ এ সুপারভিশন ফি। এ সময় বেশ কিছু ইতিবাচক উদ্যোগের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। বিডায় অ্যাপ্লাই করলে কি এখন যে 125টা সংস্থার কাছে তো যেতে হবে না, আমাদেরকে অ্যাপ্লাই করলে 125টা সেবা আপনি পেয়ে যাবেন এবং তাদেরকে আমরা মনিটরও করতে পারবো। এসবি বলেন, DGFI বলেন, NSI বলেন, তাদেরকে আমার জবাব দিতে আমি টেলিফোন করতাম। এজ এ সিনিয়র অফিসার অফ দ্য গভর্নমেন্ট আই হ্যাভ অথরিটি। অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। স্বীকার করেন খেলাপি ঋণের পরিমাণ কমাতে না পারার ব্যর্থতাও। We are planning that next 2 years, at least 26 countries, we will have some form of partnership, so that in 2026, when we graduate from LDC to developing country, we will have market access. Not only market access with diversified product. In Bangladesh, last 52 years, we did not take effective measure so that our banking sector can flourish. Businessmen take risk, sometimes they success, sometimes they fail. ব্যবসা বাণিজ্য প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে মঙ্গলবার স্বজনদের কাছে ফিরলেন 33 দিন সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহর 23 নাবিক। অক্ষত অবস্থায় তাদের ফিরে পেয়ে আনন্দে ভাসছেন স্বজনরা। নিরাপদে ও অক্ষত অবস্থায় নাবিকদের ফিরিয়ে আনতে পেরে স্বস্তিতে জাহাজটির মালিক পক্ষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শাহিদা পিয়া। সোমালীয় জলদস্যুদের হাতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহ জিম্মি হলে উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি দিন কাটে জাহাজটির জিম্মি নাবিকদের স্বজনদের। 33 দিন পর মুক্তিপণ আদায় করে গত 13 এপ্রিল রাতে জলদস্যুরা জাহাজটি ছেড়ে দিলে শুরু হয় অপেক্ষার পালা। সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং জেটিতে এসে পৌঁছান MV আবদুল্লাহর 23 নাবিক। জাহানমণি 3 নামের একটি লাইটারের জাহাজে করে তাদের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। 23 নাবিককে বরণ করে নিতে দুপুর থেকেই অপেক্ষায় জাহাজ কর্তৃপক্ষ ও স্বজনরা। যতদিনে ওখানে ছিল আমরা আসলে ভালো মতো একটা তো ঘুমাতে পারি নাই, বা একটা দিনও শুধু সবসময় মাথায় শুধু ওগুলোই ছিল। আমার ছেলে ফিরে পেয়েছে, আমি এখন আবেগে আছি। আমার সন্তানকে ফিরিয়ে পাওয়া আমার কাছে অনেক অনেক বেশি খুশির, অনেক বেশি আনন্দের। তো আমাদের জন্য এইটা আসে নাই, আজকে আমাদের জন্য আজকে খুশি, আজকে আনন্দ আমাদের জন্য। আমরা আত্মবিশ্বাস ছিল যে কোম্পানির উপর এবং সরকারের উপর আত্মবিশ্বাস ছিল, ওনারা যেভাবে কাজ করছে মোটামুটি আলহামদুলিল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমাদের ছেলে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। নানা অনিশ্চয়তা কাটিয়ে স্বজনদের কাছে নিরাপদে ফিরতে পেরে মুক্ত নাবিকদের চোখে মুখে ছিল স্বস্তির ছোঁয়া। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসআরের যতটা ডিপার্টমেন্ট কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা সাপোর্ট পাইছি। আমাদের একটা কনফিডেন্স ছিল আমাদের কোম্পানি আমাদেরকে সারাই নিয়ে আসবে। মাত্র 1 মাসের মধ্যে আমরা মুক্ত আসতে পারছি, তাই আল্লাহর রহমত আর সবার দোয়া, আলহামদুলিল্লাহ। এদিকে মুক্তিপণের অর্থের চেয়ে স্বল্প সময়ের মধ্যে নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারাটাকে বড় করে দেখছেন জাহাজটির মালিক পক্ষ। আলহামদুলিল্লাহ, জাহাজটাকে সাধারণত যে সময় লাগে তার অনেক কম সময়ের মধ্যে আমরা ওদেরকে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা নাবিকই সুস্থ, মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ এবং সব দিক দিয়ে তার সুস্থ আছে, যেটা নাকি আমরা দুবাই থেকে ওদের সাথে কথা বলে সব দেখেছি। দুটো জাহাজ খালি বাংলাদেশের হয়েছে, কিন্তু
এছাড়া আর বাকি যতগুলো জাহাজ হয়েছে সবগুলো তো বিদেশি, এবং তারা তো আপনার ফরেন স্ট্যান্ডার্ডস মেনটেন করেই চলছিল। সো এটা বাংলাদেশি বিষয় না, এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, এবং আমরা পুরো ইন্টারন্যাশনাল শিপিং কমিউনিটি একসাথে মিলে এটাকে প্রতিহত করার জন্য যা যা করা সম্ভব আমরা সবাই একসাথে প্রচেষ্টা করে যাচ্ছি। এটা একটি দস্যু দল, এদেরকে আসলে প্রতিহত করতে হবে এবং এটা সম্মিলিতভাবে করব আমরা। আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপ্তু বন্দর থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ ভারত মহাসাগরে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহকে জিম্মি করে সোমালীয় জলদস্যুরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ক্রিকেট টি-20 বিশ্বকাপে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদ বিশ্বকাপে যাচ্ছেন সহ অধিনায়ক হয়ে। নাজমুল হোসেন শান্ত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন অধিনায়কের কোটায়। উইকেট কিপিংয়ে বিকল্প হিসেবে টিকে গেছেন লিটন দাস। ভালো কিছু না করেও অলরাউন্ডার সাইফুদ্দিনের পরিবর্তে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। দলের কাছে খুব বেশি প্রত্যাশা নেই নির্বাচকদেরও। মনির হোসেন খানের রিপোর্ট। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। অনেকটা সময় নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তাসকিনের ইনজুরির কারণে দল ঘোষণায় সময় নিয়েছে বোর্ড। শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই পেসার। শুধু জায়গায় পাননি দলের সহ অধিনায়কও তিনি। যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4 ম্যাচ খেলানোর আফসোসে ভুগছেন গাজী আশরাফ লিপু। এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর্ড হবে, আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর্ড হয়ে যাবে। বাট ইটস বিট ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। স্কোয়াড ঘোষণায় খুব বেশি চমক আনেনি নির্বাচক প্যানেল। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে 16 গড়ে 81 রান করেও অধিনায়ক কোটায় থাকছেন নাজমুল হোসেন শান্ত। ছন্দে নেই লিটন দাস, তবে অভিজ্ঞতা আর উইকেট কিপিংয়ের সামর্থ্যের কারণে টিকে গেছেন তিনি। সৌম্যকে দলে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং সামর্থ্যের কারণে। টপ অর্ডারে একমাত্র তানজিদ হাসান তামিমি ভরসা দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। অস্বস্তির জায়গা বলবো যে কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকা উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যানের দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। দলের টপ অর্ডারে খারাপ পারফরমেন্স চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের কপালে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ আর তরুণ জাকের আলী অনিক তাদের বড় ভরসা। এই দল নিয়ে বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন। যে কোনো কিছুই হতে পারে, তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না। হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেক আপ করতে হবে। দলে পেস ডিপার্টমেন্টের নেতৃত্বে তাসকিন, সঙ্গে আছেন মুস্তাফিজ, শরীফুল ও তানজিম হাসান সাকিব। আইসিসিকে পাঠানো বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন সাইফুদ্দিন, তবে তানজিম সাকিবের সাথে দ্বৈরথে জায়গা হারিয়েছেন তিনি। ডেথ ওভারের ব্যর্থতাই সাইফুদ্দিনের ছিটকে পড়ার কারণ। কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। এবারের টাইগার স্কোয়াড স্পিন বৈচিত্র্যে ভরপুর। ঘূর্ণির নেতৃত্বে অলরাউন্ডার সাকিব, বাহাতি স্পিনে তানভীর, লেগ স্পিনার রিশাদের সঙ্গে আছেন অফ স্পিনার শেখ মাহাদি হাসান। থ্যাংক ইউ ভেরি মাচ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগ নেতারা উৎসাহিত। বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার।
বিদেশি শক্তির ইন্ধন যেদিন বন্ধ হবে সেদিন আওয়ামী লীগও শেষ হয়ে যাবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা ছিল তা আস্থা কুড়ে নিক্ষেপ করেছে সরকার। শুধু জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরাও ভোট বর্জন করেছে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের পরবর্তী অধ্যায় কেমন হবে তা তাদের ভাবা দরকার। এটা উপলব্ধি করতে পারলে দলটির রাজনীতি অবশিষ্ট থাকবে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল সে প্রশ্নও তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড GCF বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIP। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। TIB জানিয়েছে, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে তহবিল পাওয়ার যোগ্য এমন 154টি দেশের মধ্যে 25টি দেশ প্রকল্প পায়নি। এছাড়া বেশি ঝুঁকিপূর্ণ 96টি দেশের মধ্যে 8টি দেশ প্রকল্প পায়নি। এ সময় বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য কিছু সুপারিশ করেছে TIB। এর মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য GCF মানদণ্ড অনুসরণ করে নিজস্ব একটি নির্দেশিকা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী নিয়মিত তদারকি করতে হবে। TIB বলছে, কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য ন্যাশনাল ডেজিগনেটেড এন্টিটি বা NDA তে জলবায়ু পরিবর্তন এবং গ্রিন ক্লাইমেট ফান্ড GCF সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন জনবল নিয়োগ দিতে হবে। রেকর্ড 15% মুনাফার নিশ্চয়তা দিয়ে প্রথম জিরো কুপন বন্ড বিক্রি করছে বেক্সিমকো, যা এরই মধ্যে ফেলেছে ব্যাপক সাড়া। করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে বন্ডের বাজারে বেক্সিমকোর এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বেক্সিমকো জানিয়েছে, এই বন্ড কেনা যাবে আগামী 15 মে পর্যন্ত। রিপোর্ট করছেন SM ফয়েজ। নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে প্রায় 100 একর আয়তনের পরিবেশ বান্ধব মায়ানগর প্রকল্পটিতে থাকবে 18,000 অ্যাপার্টমেন্ট, হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা। শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে বেক্সিমকো। এই লক্ষ্যে উচ্চ হারের রিটার্নে বাজারে 1,500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে বেক্সিমকো। যে কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করে 1,75,000 টাকা ফেরত পাবে এবং এই 75,000 টাকা তার জন্য মুনাফা। যেহেতু জিরো কুপন বন্ড, এই মুনাফার রেটটা হচ্ছে 15% ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয় কর্ম কুপন, ইনকাম ট্যাক্স এক্সেমশন আছে। যে কারোর জন্য সেটার এফেক্টিভ রেটটা আসলে 15 থেকে অনেক বেশি। এই বন্ড বিক্রির সমন্বয়ক হিসেবে রয়েছে IFIC ইনভেস্টমেন্ট লিমিটেড। এই ধরনের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো, হচ্ছে লিস্টেড কোম্পানি, এটার রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে দিস আর ভেরি ডাইভার্সিফাইড ফর দেয়ার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। বন্ড হচ্ছে এক ধরনের ঋণ চুক্তি, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বাজারে ঋণপত্র ছেড়ে অর্থ সংগ্রহ করে থাকে, যা বিনিয়োগ বাড়াতে ব্যাংকের উপর চাপ কমায়। তবে বুঝে শুনে বন্ডে বিনিয়োগের পরামর্শ এই বিশেষজ্ঞের। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এবারে খেলার সংবাদ। ফুটবল। 2 ব্রাজিলিয়ান রবসন ও ডরিয়েলটনের নৈপুণ্যে ফেডারেশন কাপে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার গোপালগঞ্জে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে তারা। এই মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন বসুন্ধরা কিংসের। সে লক্ষ্যে প্রথমে স্বাধীনতা কাপ এবং প্রিমিয়ার লিগে শিরোপা জয় করেছে অস্কার ব্রুচনের দল। ফেডারেশন কাপের সেমিফাইনালে ঢাকা আবাহনীকে পেয়েই জ্বলে উঠে কিংস। এর আগে প্রিমিয়ার লিগে 2 বার এবং স্বাধীনতা কাপেও আবাহনীকে হারিয়েছে তারা। সেই সাফল্যে উজ্জীবিত হয়ে ফেডারেশন কাপ সেমিফাইনালে আবাহনীকে চেপে ধরে 21 মিনিটেই এগিয়ে যায় কিংস।
দলের পক্ষে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। আবাহনী অবশ্য খেলায় ফেরার জন্য চেষ্টা করেছে, কিন্তু কিংসের রক্ষণভাগের ধীরতায় সুবিধা করতে পারেনি। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে আরও 2 গোল করেছে তারা। 71 মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ইনজুরির সময়ে বদলি খেলোয়াড় ইব্রাহিম দলের তৃতীয় গোলটি করেন। এ মৌসুমে এই নিয়ে 4 বারের মুখোমুখিতেই আবাহনীকে হারিয়েছে কিংস। আর ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় আবাহনীর জন্য এই মৌসুমটি ট্রফি শূন্যই থাকল। 22 মে ময়মনসিংহে ফাইনালে মোহামেডানকে হারালেই ট্রিপল জয়ের স্বপ্ন পূরণ হবে অস্কার ব্রুচনের দলের। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর সাথে সালমান রহমানের বৈঠক। সুশীল সমাজের সঙ্গে গণতন্ত্র মানবাধিকার নিয়ে আলোচনা। ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। কারো ওপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনার আশা করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয়, অভিযোগ ব্যবসায়ীদের। খেলাপি ঋণ না কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, মত বাণিজ্য প্রতিমন্ত্রীর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সহ অধিনায়ক তাসকিন। বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।